গভীর রাতে আদালতে শুনানি। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান আসামি 7 ও বাকিদের 5 দিন করে রিমান্ড। মোহাম্মদপুরের সাবেক ডিসি বিপ্লবের বাড়িতে অভিযান। চেকপোস্টে জোরদার যৌথ বাহিনীর তল্লাশি। মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ফসলের ক্ষেত আমবাগান এলাকায় ইটভাটা। 124টির মধ্যে অবৈধ 115। কালো ধোঁয়া ছাইয়ে বিপর্যস্ত পরিবেশ। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে বালু খেকোদের ছোবল। রাতের আধারে ড্রেজারে বালু উত্তোলন যুবদল নেতার। ভাঙনের কবলে জমি বাড়িঘর। জোর করে মাটি কাটে, বাধা দিলে বিভিন্ন মহলে ভয় হয়। এখন আমাদের এই ফসলগুলা নদীগর্ভে চলে যেতেছে। সাতক্ষীরার কাকশিয়ালী নদীতে ময়লা আবর্জনার স্তূপ। দুপাশ ভরাট হয়ে কমেছে প্রশস্ততা। দূষণ থেকে রক্ষায় ডাম্পিং স্টেশন দাবি। কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। জাস্টিন ট্রুডোর অধ্যায়ের সমাপ্তি। শপথ নেবেন চলতি সপ্তাহে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন আদালত। মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন, বোনের শ্বশুর হিটু মিয়া, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর এবং তাদের মা জাবেদা বেগম। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার মাগুরা শহরতলির নিজ-নান্দুয়া আলী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। পরে শুক্রবার রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামি 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, গভীর রাতে শুনানির আসলে কারণ কি এবং মাগুরার সাধারণ মানুষের মাঝে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? ধন্যবাদ চৈতি। আজ আলোচিত শিশু ধর্ষণের ঘটনার আজকে 6ষ্ঠ দিন। মাগুরায় অন্যান্য দিনের মতো আজকে অনেক কর্মসূচি সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দিয়ে রেখেছেন এবং সারা বাংলাদেশটা যেন আজকে এই শিশু ধর্ষণের ভিকটিমের একটা প্রতিচ্ছবি। বাংলাদেশ আজকে উত্তাল এই ইস্যুটাকে নিয়ে। সারা বাংলাদেশেই আজ এই মাগুরার এই শিশু ধর্ষণের নিয়ে এবং বিশ্ব মিডিয়ায়ও এটাতে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা আছি এখন মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রাঙ্গণে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি, গতকাল দিনভর ছাত্র জনতার পক্ষ থেকে একটি বড় মিছিল সরকারি কলেজ থেকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মূল ফটকে তারা সকাল 11টা থেকে শুরু করে দুপুর 3টা পর্যন্ত মূল ফটকে অবস্থান করেন। যার কারণে কালকে দিনভর কোনো এজলাস ঠিক মতো বসতে পারেনি, কোনো সেবা গ্রহীতা কোর্টের ভিতরে ঢুকতে পারেনি। এক পর্যায়ে তাদের উত্তাল প্রতিবাদের আন্দোলনের সময় এক পর্যায়ে মাগুরা থেকে সেনাবাহিনীর বড় একটি টিম তাদেরকে বোঝাতে স্পটে আসেন এবং তারা এসে ছাত্র জনতার সাথে অনেকক্ষণ ধরে তাদের সুন্দর বাক্য বিনিময়ের মাধ্যমে তাদেরকে মূল ফটক থেকে বেলা 2টার দিকে এখান থেকে নিবৃত্ত করতে সক্ষম হন। যার কারণে গতকাল কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আসামিদেরকে কোর্ট চলাকালীন সময়ে এখানে উপস্থিত করা হয়নি। পুলিশ রিমান্ডের শুনানির জন্য আদালত প্রাঙ্গণে আনতে চেয়েছিল, কিন্তু নিরাপত্তার সংশয়ের কারণে তারা কোর্টে আনতে পারেনি। যার কারণে গতকাল মধ্যরাতে পুলিশ এই 4 আসামিকে নিয়ে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আব্দুল মতিন বিচারিক আদালতে এই 4 আসামিকে রিমান্ডের শুনানির জন্য আবেদন করেন।
যার পরিপ্রেক্ষিতে আদালত এই মামলার প্রধান আসামি 1 নম্বর আসামি হিটু শেখকে 7 দিনকের এবং অন্যান্য 3 জন আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই তথ্য আমাদেরকে নিশ্চিত করেন মাগুরা সদর থানার তদন্ত ওসি মোহাম্মদ আলাউদ্দিন। এদিকে আজও মাগুরায় বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। কালকে যখন আমরা জানতে পারি হাইকোর্ট 180 দিনের সময়সীমা বেঁধে দেয়, কিন্তু আন্দোলনরত ছাত্র শিক্ষকরা জনতা এই 180 দিনের এই কর্মদিবস প্রত্যাখ্যান করে তারা 24 ঘন্টার মধ্যেই এই আসামির বিচার দাবি করেন, যার পরিপ্রেক্ষিতে কালকেই এই রিমান্ড শুনানির টাইম বেঁধে দেওয়া হয়। এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। ধর্ষণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ সহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে এমন ঘোষণা দেন তারা। এ সময় ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশুকে ধর্ষণ এবং বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল সারা দেশ। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে মশাল মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। সম্প্রতি সময়ে সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তারা। ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের বিরুদ্ধে একটি যুক্তিযুক্ত আইন প্রণয়ন এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরে রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ভিসি চত্বর, সিনেট ভবন, বিশ্ববিদ্যালয় চত্বর ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালেও রাজু ভাস্কর্য এলাকায় মিছিল সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদে মুখর সারা দেশ। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোচ্চার রাজশাহী ও জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এছাড়া মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে 4র্থ দিনের মতো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশজুড়ে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সকাল 11:30টায় প্যারিস রোডে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে নানা স্লোগান দেন তারা। কোন যদি কিন্তু ছাড়া বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আসিয়া দর্শকদের বিচার কার্য নিশ্চিত দেখতে চাই। ধর্ষকের শাস্তি মৃত্যু, এমন শাস্তি দেওয়া যাতে ধর্ষণ করার আর কোনো সাহস না পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে আন্দোলন। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এই প্রতিবাদের উদ্দেশ্য এটাই, আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি এবং ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করা হোক। কিন্তু আসলে আমরা এমন একটা রাষ্ট্রে থাকি যে রাষ্ট্রে আসলে আমূলের পর আমূল চেঞ্জ হয়, কিন্তু কখনো নারীর সেফটিটা আসে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তার পদ থেকে সে ব্যর্থ, তার অতিরিক্ত আমরা পদত্যাগ চাই। সে আসলে দেশের মানুষের নিরাপত্তা, দেশের নারীদের পুরুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সরকারের উচিত একদম এই সময় যেটা অপরাধ সেটাকে আইডেন্টিফাই করে সেটার বিরুদ্ধে একদম শক্তভাবে দাঁড়ানো। মাগুরায়ও 4র্থ দিনের মতো সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলন করছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গেটে জমা হয় ছাত্র জনতা। কুমিল্লার কান্দিরপাড় পুবালী চত্বর থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ লাইনসে অবস্থান নেন এবং স্লোগান দেন তারা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর ধর্ষণের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। নাফিয়া ফারজানার প্রতিবেদন। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল দেশ। অভিযুক্তদের জনসম্মুখে ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলছে আন্দোলন। এমতাবস্থায় রোববার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কয়েকদিনের মধ্যে আইনে বেশ কিছু পরিবর্তন আনা হবে বলে সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ও 90 দিনে বিচার শেষ করতে হবে। এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত মামলায় অভিযুক্ত কাউকে জামিন দেয়া হবে না। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। এদিকে ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। মাগুরায় ঘটনা যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। এছাড়া রমজানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় টহল ও তল্লাশি অভিযান পরিচালনা করে আইন শৃঙ্খলা বাহিনী। এইচ হিমেলের প্রতিবেদন। ডেভিল হান্ট অভিযানের পাশাপাশি রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে চলছে টহল ও তল্লাশি। গভীর রাতে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর চানমিয়া হাউজিংয়ে সাবেক ডিসি বিপ্লব কুমারের বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল। খবর ছিল বাড়িটিতে বিপ্লব অবস্থান করছেন। পরে অভিযান শেষে পুলিশ জানায় বিপ্লব কুমারের স্ত্রী, আত্মীয় স্বজন ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। মাস্টারমাইন্ড ছিল যারা ছাত্রদের আহত নিহতের ঘটনায় সম্পৃক্ত, সেরকম কিছু আসামি এখানে লুকিয়ে আছে। আমাদের থানায় এজাহার নামে আসামি তারা। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি। তল্লাশি করে আমরা কোনো আসামি পাই নাই। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আগের থেকে যথেষ্ট উন্নতি হয়েছে। আমি বলবো যে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চাইতে বর্তমানে ভালো। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, চালানো হয় তল্লাশি। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে সেনাবাহিনী একটি দল তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহনে চলে তল্লাশি। জব্দ করা হয় লাইসেন্সবিহীন মোটরসাইকেল। রাজধানীর রামপুরায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে ব্যাপক তল্লাশি চালায়। কাগজপত্র জটিলতায় জব্দ করা হয় কয়েকটি মোটরসাইকেল। আমি আসলে প্রসিকিউশনের কাজটা করছি। যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, হেলমেট ছাড়া বা যারা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও তল্লাশি নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আমরা যে বিভিন্ন পেশার মানুষজন আছি সবার জন্য খুবই মঙ্গলজনক। আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অ্যাক্সিডেন্টের যাতে সম্মুখীন না হই, এটা খুবই ভালো লাগলো আমার কাছে। নাগরিক হিসেবে আমরা এতে স্বস্তি বোধ করি। যদি সত্যি সত্যি কোনো গাড়িতে অবৈধ কিছু থাকে বা দুষ্কৃতিকারী থাকে, তারা এতে আই থিঙ্ক ভয় পাবে এবং তাতে জনগণের জন্য স্বস্তি আসবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। রাজধানীতে চলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী, পুলিশ, সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা। আইন শৃঙ্খলা উন্নতির জন্য কাজ করছেন ঢাকার বিভিন্ন স্পটে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।
যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোরে রাজধানীর 4টি থানার পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি অপরাধীদের শাস্তি নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও তৎপর, সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। টাঙ্গাইলের কালীহাতিতে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল 6:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামারখার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় নেওয়া হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানায় পুলিশ। কোন গাড়ির সাথে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। রাজশাহীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী 124 ইটভাটার মধ্যে ছাড়পত্র আছে মাত্র 9টির। মাঝে মাঝে অভিযান চললেও থমকে যায় অজানা কারণে। পরিবেশ কর্মীরা বলছেন, যেভাবে ইটভাটা চলছে তা জনস্বাস্থ্যের জন্য হুমকি। রবিউল ইসলামের ছবিতে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী পরিবেশ অধিদপ্তর বলছে তাদের তালিকায় ইটভাটা আছে 124টি। এর মধ্যে ছাড়পত্র নিয়ে 28 ইটভাটা চালু হলেও নবায়ন করেছে মাত্র 9টি। সেই হিসাবে 115 ইটভাটা চলছে অবৈধভাবে। ইটভাটার কালো ধোঁয়া আর ছায়ে বিপাকে আশেপাশের মানুষ। আর সড়কে ভাটাতে নেওয়া মাটি জমে ঘটছে দুর্ঘটনা। রাস্তাতে ভাটার মাটি ধোয়া, এই ধ্যাক ধ্যাক করে লাফা, এই রাস্তাতে বালু ছিঁড়ে মানুষে, ভ্যান আলা, কত লোকের, সাইকেল আলার, কত গাড়ি ঘোড়ার অসুবিধা। আম গাছ তো ধোয়াতে তো ক্ষতি হচ্ছে, আমাদের ফলের ক্ষতি হচ্ছে, আমাদের কৃষি আবাদের ক্ষতি হচ্ছে, নানান ধরনের ক্ষতি হচ্ছে। পরিবেশ কর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা, যা প্রভাব ফেলছে আশেপাশের পরিবেশ ও জীববৈচিত্র্যে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? তাদের তো আসলে শক্তি আছে, প্রভাব আছে, অর্থ আছে। অর্থ দিয়েই কিন্তু সব কিছু তারা ম্যানেজ করছে। এই কারণেই কিন্তু আসলে এই ভাটাওয়ালাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। সুতরাং শব্দ দূষণ হচ্ছে, ডাস্ট বা ধূলি বা বায়ু দূষণ হচ্ছে, আর ছাই যেটা আশেপাশে গাছে এবং বাড়ি ঘরের উপর যে পলিজিস ফল গাছ যেগুলি থাকে, বিশেষ করে আমরা দেখেছি কিছু আম গাছ, ওর ওপরে যখন ওই ইটের ছাই বা ভাটার যে ছাইগুলি পড়ে, তো এই ছাই পড়ার ফলে ওখানে যে গাছের স্বাভাবিক যেটা আমরা ফটোসিনথেসিস করে যে কাজ, সেটা ব্যাহত হয়, ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। রাজশাহীর পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখছে এসব ইটভাটা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। পুঠিয়া এবং মোহনপুরে 4টা উপজেলায় 13টি ইটভাটাতে অভিযান পরিচালনা করেছে। 3টা ভেঙে দেওয়া হয়েছে এবং বাকিগুলোতে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ইভেন আপনারা দেখবেন যে কিছুদিনের ভিতরেই আবার অভিযান পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। এসব ইটভাটার বেশিরভাগই ফসলি মাঠ ও আমবাগান এলাকায়, তাই কৃষি রক্ষায় শক্ত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। মানিকগঞ্জের কালীগঙ্গা নদী এখন অবৈধ বালু খেকোদের দখলে। যুবদল নেতা সবুর উদ্দিন ও তার সহযোগীরা রাতের অন্ধকারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। এতে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি। ভাঙ্গনের হুমকিতে রয়েছে বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জ পৌর শহরের বেওথা, আন্দারমানিক, জয়নগর এলাকায় কালীগঙ্গা নদী থেকে প্রতিদিন কয়েক লাখ টাকার বালু ও মাটি লুট হচ্ছে। জেলা যুব দলের সহসভাপতি সবুর উদ্দিন ও তার বাহিনী এর নেতৃত্ব দিচ্ছেন। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় দেখা দিয়েছে নদী ভাঙন। নদীর পারে ফসলি জমি সহ নানা স্থাপনা এরই মধ্যে বিলীন হয়েছে। বাধা দিলে কৃষকদের উল্টো হুমকির মুখে পড়তে হচ্ছে। মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দিয়ে কোনো সুফল মেলেনি। তাই নিরুপায় কৃষকরা সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। জমি জমার ক্ষয় সাধন হয়েছে,
এবং নদী বিলীনে এদের জোর করে এরা মাটি কাটে। বাধা দিলে এরা বিভিন্ন মহলে ভয় দেখায়। এদেশের বালি খেকোরা বালি উত্তোলন করে নিয়ে যাইতেছে। ছেলে পেলে আইসা এখানে মাটি উত্তোলন করতেছে। এখন আমাদের এই ফসল গুলা নদী গর্ভে চলে যেতেছে। অভিযুক্ত নেতা সবুরউদ্দিন স্বীকার করেছেন বালু উত্তোলনে কোনো বৈধ কাগজপত্র নেই, তবু তিনি মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মানে আমার বৈধ, আমি এইটুকু বৈধ মনে করি যে আগে বিগত দিনে যে আমার টাকাটা মারি গেছে, তাহলে আমরা যারা ভাই বোনেরা ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা হামলা, এই কারণে মাটিটা বিক্রি করে আমরা সবাই মিলে দিলা খাইতেছি। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা। জি, আমরা এই বালু এবং মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবং আমরা নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করছি। জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য একাধিক জায়গায় প্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের ধারণা আমরা বাংলাদেশে হয়তো সবচেয়ে বেশি মোবাইল কোর্ট করেছি এই বিষয়ে। তারপরেও কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি, অভিযোগ পেলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। শুধু আশ্বাস নয়, কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে সাতক্ষীরার এক সময়ে প্রবাহমান নদী কাকশিয়ালী। বর্জ্য ফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীটি। দখল দূষণ থেকে নদী রক্ষায় নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলতে ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস প্রশাসনের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনে পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা জেলায় প্রবাহমান নদী কাকশিয়ালী। আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন থেকে প্রবাহমান সাপমারা হাবড়া নদী থেকে উৎপত্তি লাভ করেছে এটি। পরবর্তীতে এই নদীর জলধারা কালীগঞ্জ উপজেলার বড়শিমলা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশ ভারত সীমান্তের ইছামতি কালিন্দী নদীতে মিশেছে। নদীটির দৈর্ঘ্য 18 কিলোমিটার, গড় প্রস্থ 80 মিটার। একসময় নদীতে দেশের বিভিন্ন বন্দর থেকে লঞ্চ ও মালবাহী কার্গো আসত। তবে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ময়লা আবর্জনা ফেলে নদীকে ক্ষতিগ্রস্ত করছে। এই নদী এখন খালে পরিণত হয়েছে। বিচ্ছিন্নভাবে ময়লা ফেলার কারণে এই নদী এখন ভরাট হয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে মানুষ এইগুলা ফেলে, অনেকের সামনে পরে একটা ওরা নির্দিষ্ট জায়গা করে নিয়েছে অস্থায়ীভাবে ওইখানে। আবর্জনার স্তূপ থেকে ছড়ায় দুর্গন্ধ। পথচারীরা ময়লার গন্ধে নাকে হাত দিয়ে যাতায়াত করে থাকেন। এমনকি নদীর দুপারে রয়েছে অবৈধ নানা স্থাপনা, যে কারণে দিন দিন নদীপথ শুরু হয়েছে। দখল আর দূষণে দিন দিন হারিয়ে যেতে বসেছে কাকশিয়ালী নদীর ঐতিহ্য। দুর্গন্ধটা হাঁটা যায় না, তো যদি ডাস্টবিনটা এখানে ব্যবস্থা হয় তাহলে আমাদের হাঁটাও সুন্দর হবে এবং পরিবেশটা ভালো হবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এই কাকশিয়ালী নদীর তীরে বর্তমানে যে বর্জ্য বা ময়লা ফেলাচ্ছে, এখান থেকে হাঁটতে গেলে আমাদেরকে নাক বন্ধ করে হাঁটতে হয়, আমাদের দুর্গন্ধ ছড়ায়। এর প্রতিকার করা উচিত এবং জনসচেতনতা বাড়ানো উচিত। তবে নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার জন্য ডাম্পিং স্টেশন তৈরি করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে ময়লা আবর্জনা ফেলার জন্য উপযুক্ত স্থান না থাকার কারণে মানুষ নদীতে ময়লা ফেলছে। ময়লা ফেলার জন্য আমরা একটা স্থান নির্ধারণ করে দেব এবং ময়লা ফেলার জন্য আমরা কিছু বিন এবং একটা ভ্যানের ব্যবস্থা করে দেব, যেন তারা বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করে আমাদের সেই নির্ধারিত স্থানে নিয়ে ফেলতে পারে। নদী বাঁচলে দেশ বাঁচবে, তাই দ্রুত কাকশিয়ালী নদী দূষণের হাত থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। ১৯৮৫ সালে ইউনেস্কো মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। মূলত এই মসজিদ ঘিরে বাগেরহাট পরিণত হয়েছে পর্যটন শহরে। প্রতি বছরই রমজান মাসে মসজিদটিতে থাকে নানা আয়োজন। সহকর্মী এস সোহানের তথ্য ও ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের মুসলিম স্থাপত্যের এক অন্যতম প্রাচীন নিদর্শন। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও ধারণা করা হয় ১৫০০ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয় এই মসজিদ। এর নাম নিয়েও প্রচলিত আছে জনশ্রুতি।
নাম 60 গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারের 4টি গম্বুজ সহ মোট গম্বুজ 81টি। কথিত আছে 7টি করে সারিবদ্ধ গম্বুজ থাকায় মসজিদটিকে বলা হতো 7 গম্বুজ মসজিদ। পরে মানুষের মুখে মুখে তা 60 গম্বুজ হয়ে যায়। আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো 60টি স্তম্ভের উপর অবস্থিত বলে নাম 60 গম্বুজ মসজিদ। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। লাল পোড়ামাটির কাজ একে দিয়েছে অনন্য শৈল্পিক সৌন্দর্য। মসজিদের পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটির পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 7টি করে দরজা। মসজিদের 4 কোণে 4টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং উপরের দিকে সরু। কার্নিশের কাছে আছে বলয়াকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ। প্রতি বছরই রমজান ঘিরে মসজিদে থাকে নানান আয়োজন। মাহে রমজান উপলক্ষে খতমে তারাফি এই মসজিদে অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইফতারি এলাকার জনগণে দিয়ে থাকেন। এই মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহ্যবাহী ঘোড়া দিঘি। বাগেরহাট জেলার বেশিরভাগ খালবিলের পানি লবণাক্ত হলেও এই দিঘির পানি সুপেয় এবং মিষ্টি, তাই দিঘিটিকে অনেকে পবিত্র মনে করেন। সেই সঙ্গে দিঘির মনোমুগ্ধকর পরিবেশ মুহূর্তেই শান্ত করে দিতে পারে মন। মূলত এই 60 গম্বুজ মসজিদ ঘিরেই বাগেরহাট গড়ে উঠেছে পর্যটন শহরে। প্রতিদিন হাজার হাজার ভ্রমণপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকে এই স্থান। নিউজ ডেস্ক, দেশ টিভি।